সময়ের গল্পে আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা, আর আমার সঙ্গে একজন বিশেষ অতিথি আছেন যিনি বয়সে ছোট হলেও সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ডায়না অ্যাওয়ার্ড 2023 পেয়েছেন। আমাদের সঙ্গে আছেন ভরসা স্থলের সিইও আহনাফ আবরার হোসাইন। কেমন আছো আহনাফ? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই যে অ্যাওয়ার্ডের কথা বলছিলাম, একটু পেছনের গল্পটা শুনবো। এই ভরসা স্থলটা আসলে কি? ভরসাস্থলটা আসলে আমরা ক্লাস 9-এ আমরা আসলে ভরসাস্থল যে আমরা করব বা এরকম একটা অর্গানাইজেশন করব এরকম কোনো পরিকল্পনা ছিল না। আচ্ছা আমরা জাস্ট আমি আমার দুজন ফ্রেন্ড আরিয়ান জামান প্রাপ্ত এবং মাহির লাবিব এই দুজনের সাথে শেয়ার করি যে সামনে একটা রোজা। হ্যাঁ, ক্লাস 9-এ ক্লাস থাকতে 9-এ 2019 কোন স্কুলে সালে পড়তে তখন? তখন ঢাকার এসেনশিয়াল মডেল কলেজে আমরা সবাই পড়ি। আচ্ছা তো ওদের দুজনের সাথে শেয়ার করলাম যে আমরা ফ্রেন্ডরা মিলে যদি পথ শিশুদের কিছু ইফতার দিতে পারি তাহলে আমাদের জন্য একটা ভালো লাগবে আর কি, মহৎ উদ্দেশ্য নিয়ে করতে চেয়েছিলাম। তো তখনই ওদের সাথে যখন শেয়ার করি ওরাও খুব উৎসাহ নিয়ে আমাকে বলে যে হ্যাঁ ঠিক আছে আমরাও আছি। আচ্ছা, এই যে একটু জানতে চাই, 9-এ থাকতে তুমি বাসায় এসে কিভাবে বললে যে এরকম একটা আমরা একটা ইফতার দিতে চাই বা কিছু একটা করতে চাই? আমাদের পরিকল্পনা আসলে বাসায় বলে বা কোনো ফান্ড তুলে এরকম ছিল না। আমরা ছিল যে আমরা টিফিনের টাকা জমিয়ে আমরা এটা করবো। তো আমাদের ফার্স্ট ইভেন্ট আমাদের বাসায় খুব একটা জানতো না। আচ্ছা আচ্ছা। জাস্ট আমরা যখন সব টাকা তুলে ফেলছি সবাই সবার টিফিনের টাকা প্রতিদিন যে আনে এটা সেভ করে করে যে জমিয়ে আমাদেরকে টাকাটা দেয়, সেই টাকা থেকে আমরা যখন সব করে ফেলি তখন আমরা যেদিন করব সেদিন গিয়ে বলি যে আমরা এরকম সব রেডি করেছি, আমরা পথ শিশুদেরকে একদিন খাওয়াবো। আচ্ছা, 19-এ এই যে ইফতারের যে আয়োজনটা করলে তার পরের পদক্ষেপটা কি নিয়েছিলে? যখন 2019-এ এরকম একটা করলাম ইভেন্ট করলাম, এটা মানিক এভিনিউ এবং রবীন্দ্র সরোবরে করি। আচ্ছা, তো করার পর দেখা গেল যে সবাই খুব এক্সাইটেড, অ্যাপ্রিশিয়েটও করলো প্লাস এক্সাইটেড। আমাদের স্কুল থেকে অনেক স্যার আমাদের সাথে যুক্ত হলো। তখন আমরা ভাবলাম ঠিক আছে আমরা যদি এটা একটা সংগঠন হিসেবে আগাই আমরা হয়তো বা আরো বড় পরিসরে কাজ করতে পারবো। আচ্ছা। তখন প্রাপ্ত আমাদেরকে একটা নাম দিল ভরসা স্থল। সেখান থেকে আসলে ভরসা স্থলের নামের উৎস মানে ওই আমাদেরকে প্রস্তাব দেয়। আচ্ছা, সেখান থেকে আমরা সেকেন্ড ইভেন্ট যেটা করি, আমরা ফার্স্টের দিকে খাবারের দিকেই আমরা বেশি কাজ করতেছিলাম, খাবার দিব বা এইসব নিয়ে, যেহেতু 9-এ পড়ি খুব একটা আইডিয়া নাই, এর বাইরে আর কোনো আইডিয়া ছিল না। তো তখন কোরবানির ঈদ সামনে, তো ওইটাকে রেখে আমরা সবাই বললাম ঠিক আছে আমরা সবাই সবার বাসায় যে কোরবানি দিব তার যে গরিবের অংশ এখান থেকে সবাই যে যেমন পারে 1 কেজি 2 কেজি হাফ কেজি যে যেরকম পারে রেখে দিয়ে পরের দিনই আমরা সেই ইভেন্টটা করব। তখন আমার একজন ফ্রেন্ডের বাবা হারি আঙ্কেল উনি বললো যে ঠিক আছে তাহলে আমি চাল দিয়ে দিব। ওয়াও। উনি বাবুর্চি চাল সবকিছু রেডি করে আমরা সেকেন্ড ইভেন্টটা ওনার বাসার নিচেই রান্না করি। আচ্ছা, রান্না করে আমরা প্রায় ফার্স্ট ইভেন্টে 150 জনকে খাওয়াতে পারলাম, সেকেন্ড ইভেন্টে আমরা প্রায় 300 জনকে খাওয়াতে পারি। থার্ড ইভেন্ট যেটা করলাম শীতে, সেটা ছিল আমাদের জন্য আসলে ব্রেক থ্রু ইভেন্ট। কেন? আমরা থার্ড ইভেন্টে প্রায় 900 কাপড় মানে 150 300 এবার 900 তে চলে গেলে 900 কাপড় শুধু দেই ঢাকায়, ফুল ঢাকায় আমরা 900 কাপড় দিই। এমন অবস্থা যে আমরা এরপরে পাচ্ছি না, লোক পাচ্ছি না যাকে কাপড় দিব। সেই সময় আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের প্রিন্সিপাল স্যারকে, ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ স্যার। উনি আমাদেরকে খুবই উৎসাহ দিয়েছেন। আচ্ছা, এরপরে 19টা তো শেষ বোধহয়, যখন কোভিড আসলো তখন তোমাদের প্ল্যানে নিশ্চয়ই চেঞ্জ এসেছে, কারণ মানুষের প্রয়োজনীয়তা তখন চেঞ্জ হয়ে গিয়েছে। তখন কিভাবে কি করলে? কোভিড যখন একদম প্রাইমারি দিকটা বাংলাদেশে আসে তখন আমরা ফার্স্টে মাস্ক দেওয়া এবং একটা লিফলেট বিতরণ করি। এরপর আসলো যে ফুল লকডাউন, তখন আমরা প্ল্যান করলাম ঠিক আছে তাহলে আমরা এখন একটু কোভিড রিলিফ যদি দিতে পারি, যেমন অনেকের বাসায় খাবার ছিল না। তখন আমরা কি করে আমাদেরকে হেল্প করেছে আমাদের কলেজেরই যে অ্যালুমনাই অ্যাসোসিয়েশন অরওয়া, তারা আমাদেরকে খুব হেল্প করেছে। তারা 1000 প্যাকেট রিলিফ আমাদেরকে দেয়, আচ্ছা, যে এটা তোমরা বিতরণ করো। তখন আমাদের সাথে ডিআরএমসি সোশ্যাল সার্ভিস ক্লাব যুক্ত হয়ে ভরসা স্থল দুইটা মিলেই আমরা পুরো ঢাকায় 1000 প্যাকেট করি, কোভিড রিলিফ বিতরণ করি। এরপরে আমরা পাশাপাশি কিন্তু ফুড স্টেপসের সাথেও কাজ করেছি এবং ব্র্যাক ইউনিভার্সিটি কমিউনিটি সার্ভিস ক্লাব তাদের সাথেও কাজ করেছি। তো তারাও আমাদেরকে ফান্ডিং দিয়েছে। এভাবে করে আমরা প্রায় 1500-2000-এর বেশি ফ্যামিলিকে হেল্প করেছি। আমরা কিন্তু যে প্যাকেটগুলো করতাম এগুলো একজনের জন্য না, এগুলো 5 জনের জন্য এবং 15 থেকে 20 দিন মিনিমাম যাবে। কোভিডের মধ্যে আমরা একটা বড় কাজ করেছি গন্তব্য ইয়ত ফাউন্ডেশনের সাথে। তাদের একটা প্রজেক্ট 2 টাকার হাসি, এটা গন্তব্য এবং আমরা মিলে আমরা এটার
মূল থিমটা হচ্ছে যে 4 মাসের জন্য একজন প্রতিদিন 2 টাকা করে জমাবে। একটা ব্যাংক দেওয়া হবে তাদেরকে, 2 টাকা করে জমিয়ে 4 মাসে 240 টাকা হয়। তো 240 টাকা তারা আবার 4 মাস পর আমাদেরকে দিবে, কারণ 2 টাকা জমানো একদিনে খুব একটা বড় ব্যাপার না। এরকম করে আমরা হিউজ একটা রেসপন্স পাই পুরো বাংলাদেশ থেকে। তো আর এইটার টাকাতে আমরা বলেই নিয়েছিলাম এটা আমরা কাজে লাগাবো কর্মসংস্থান তৈরিতে। আচ্ছা যেমন ভ্যান দিব, সেলাই মেশিন দিব, কিংবা রিক্সা দিব। আচ্ছা, এই যে আমি একটু জানতে চাই, এই যে খাবার থেকে শুরু করে এইটা কিন্তু একটা মহৎ উদ্যোগ যে তোমরা কর্মসংস্থানের দিকে গেলে। এই সময়টা তোমাদের আইডিয়া জেনারেট কে করছে? এখানে একটা কলেজ থেকে সাপোর্ট পাচ্ছ না ফ্যামিলি থেকে, বা এটা নিজেরাই এটা হচ্ছে স্টাডি আমরা করছো? নিজেরাই প্ল্যান করলাম যে কোভিডে তখন আমাদের জন্য অনেক টাইম, তো আমরা প্রায় মিটিং করতাম। তো তখন আমরা ভাবলাম যে এরকম খাবার দিয়ে বাংলাদেশে খুব একটা, এখন আর খাবারের প্রবলেম বাংলাদেশে সত্যি কথা বলতে ঢাকা শহরে স্পেশালি খুব একটা নাই। তখন ভাবলাম যে ঠিক আছে, আমরা তো খাবার করলাম, এখন একটু আমার মনে হয় আমাদের সবারই চিন্তা ভাবনা ধরলো যে আমরা একটু লং টার্ম কিছু করি। লং টার্ম বলতে গেলে এখন বাংলাদেশে অনেক যুবক বেকার, সেখানে যদি আমরা কর্মসংস্থান করে দিতে পারি আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, প্লাস বাংলাদেশের এটা এসডিজি গোল ইয়েতেও আমাদের হেল্প হবে। পুরো বাংলাদেশে গন্তব্য আর আমরা মিলে 55টা সেলাই মেশিন, ভ্যান এবং রিক্সা দিতে পেরেছি। আচ্ছা, 55টা সেলাই মেশিন মানে হিউজ অ্যামাউন্ট। তো তোমরা ফান্ড কোথায় পেলে? এই ফান্ডটা পুরোটাই ওই যে 240 টাকা জমিয়ে সবাই দিয়েছে। এই 240 টাকা করে অনেক কম অ্যামাউন্ট, কিন্তু এটা জমিয়ে 55টা দেওয়া কিন্তু আমাদের হিউজ মানুষের একটা রেসপন্স লেগেছে। দেখা যায় এই বয়সে আমরা কি বলি যে না, তোমার অনেক পড়াশোনা আছে, তুমি কারণ ঢাকার বাইরে বেশ কয়েকবার তোমাদেরকে যেতে হয়েছে, তো তখন ফ্যামিলি থেকে ফুল সাপোর্ট পেয়েছো? কখনো কোনো বাধা আসেনি? না, কখনো কোনো বাধা আসেনি, ফুল সাপোর্টই পেয়েছি। আমার যেটা মারা গিয়েছেন উনিও খুবই আমাকে ভালোবাসতেন, এবং এটার মানে আমি কি বলবো যে উনি অনেক বড় একটা সাপোর্টার ছিলেন। আচ্ছা, উনি মারা যাওয়ার পর আমরা একটা বড় সাপোর্টার হারিয়েছি। পাশাপাশি এটার আরেকটা বড় আমি ইন্সপিরেশন পেয়েছি আমার নানা থেকে। উনি মুক্তিযুদ্ধের সময় 11 নম্বর সেক্টরের প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। তো উনি ফ্রন্ট লাইনে যুদ্ধ করেছেন। তো যখন আমি শুনেছি মানুষের কাছ থেকেই শোনা, এখনও শুনি, আমি গ্রামে গেলে এখনও শুনি, উনি অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছেন। যেমন গরু কিনে দিতেন, কিংবা কাউকে টাকা দিতেন না, দিতেন কিছু মানুষকে হয়তো বা লাগলে দিতেন, কিন্তু সে হয়তো একজন বেকার, তাকে গরু কিনে দিচ্ছে, ভ্যান করে দিচ্ছে, চাকরি দিয়ে দিচ্ছে। এই জন্য সে আমার জন্য একটা বড় ইন্সপিরেশন। আচ্ছা আহনাফ, যদি বলি ভরসার স্থল দিয়ে তুমি ফিউচার প্ল্যান কি করেছো? ভরসাস্থলের আমার ফিউচার প্ল্যান হচ্ছে, আমরা যে এখন 3টা কাজ মেইনলি করতেছি। আচ্ছা, এটার ফার্স্ট যেটা হচ্ছে আমরা কর্মসংস্থান তৈরি, যেটা আমরা ভ্যান দিয়ে থাকি কিংবা সেলাই মেশিন এগুলো দিয়ে থাকি। পাশাপাশি আমরা টিউবওয়েল স্থাপন কিংবা শৌচাগার স্থাপনটা করে থাকি। এই 3টা নিয়ে আমরা মেইনলি প্ল্যান নিয়ে আগাচ্ছি। যেমন কারণ আমরা কর্মসংস্থান তৈরিটা করে দেখলাম যে আসলে অনেক কাজ করার অপরচুনিটি আছে বাংলাদেশে এই সেক্টরটায়। আচ্ছা, এই যে ভরসার স্থল নিয়ে এখন তোমরা তোমাদের ভাবনাটা কত দূর বা কত বড় জায়গায় দেখতে চাও? আমাদের প্রাইমারি টার্গেট হচ্ছে আমরা বাংলাদেশে আগে কাজ করব, এরপর যদি আরও অপরচুনিটি থাকে আমরা ওইখানে যাব। আমার স্পেশালি আসলে আমরা এখন একটু ফোকাস করব চর এলাকাগুলোতে। আচ্ছা আচ্ছা, কারণ সেখানে মানুষের অবস্থা খুব একটা ভালো নেই। আচ্ছা, অ্যাওয়ার্ডটা নিয়ে একটু শুনি। ডায়ানা অ্যাওয়ার্ড পেলে, এটা হচ্ছে তোমার যুবক বা কিশোর কিশোরীদের যেই উৎসাহিত করে সামাজিক কাজের জন্য, এইটা পাওয়ার পরে কেমন লাগছে? এটা আমার অবশ্যই প্রাউড ফিল করতেছি আমি এটা নিয়ে, যে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি। এটা ইন্টারন্যাশনাল একটা রিকগনাইজড অ্যাওয়ার্ড, এবং এটা আমাকে নমিনেট করেছে আমার ক্লাস 5 থেকে দেখা, যিনি আমাকে খুব সাপোর্ট করেন, আমার একজন স্যার, মোহাম্মদ আবু সাইদ স্যার। তাহলে তোমাকে নমিনেট করলো তোমার স্কুলের টিচার? জি জি। আচ্ছা, তোমার সঙ্গে তো অনেকক্ষণ কথা বললাম, তোমার বাবা মার অনুভূতি কি বলো তো? বাবা মা আমাকে নিয়ে প্রাউড ফিল করতেছেন, তারা আমাকে এখনো উৎসাহিত করতেছেন যে এগিয়ে যাও। সামনে আমার এইচএসসি পরীক্ষা, এখন একটু চাপে রেখেছেন অবশ্যই। আচ্ছা, তোমার সঙ্গে কথা বলে আঙ্কেল আন্টির সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে। বাসায় কি কেউ আছেন? বাবা তো অফিসে, মা আছেন বাসায়। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? বসেন। আছি ভালো। আন্টি, শুরুতেই আপনাকে অভিনন্দন, আপনার ছেলের এত বড় একটা অ্যাচিভমেন্ট। কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে, আমরা ওর জন্য খুবই গর্বিত। আমরা কারণ ওর এই অবদানের পিছনে ওর যেমন চেষ্টা রয়েছে, ওর বাবা মা, আমরা যারা আছি, আত্মীয় স্বজন, ওর স্কুলের টিচাররা, ওর বন্ধু বান্ধবরা সবাই আসলে
কম বেশি সহায়তা করেছে আর কি। আচ্ছা, এই যে এত ছোটবেলা থেকে যে ওই অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, কখনো কি মনে হয়েছে যে আমার ছেলের পড়াশোনা উচ্ছন্নে যাবে বা ঢাকার বাইরে যেতে হয়েছে, বা সংগঠনের সঙ্গে যুক্ত থাকলে তো অনেক সময় পড়াশোনা থেকে একটু টাইম বাইরে দিতে হয়, তো সেই সময় আপনার কেমন লাগতো? আমি আসলে ওকে বলেছি যে তুমি তোমার পড়াশোনা ঠিক রেখে যা করতে চাও আমি সেটাতে রাজি আছি, সমর্থন দিচ্ছি, কিন্তু পড়াশোনাটা বাবা তোমাকে ঠিক রাখতে হবে। আন্টি, আপনাকে অনেক অনেক অভিনন্দন। নিশ্চয়ই আপনার ছেলে আপনার স্বপ্নের সমান হবে। এখন আমরা শেষ করব। তোমরা যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চাও, যে তুমি যে কাজটা করছো ইন্সপায়ার করার জন্য, বা তোমার বয়সী যারা আছেন তারা শুধু ফোন, ফেসবুক বা ভিডিও গেমস এগুলোর বাইরেও যে একটা লাইফ আছে, তুমি যদি কিছু বলতে চাও বলতে পারো। আমি বলবো আসলে সবাই আমাদের যারা যারা 9 থেকে যারা 9-এ পড়ছে তারা খুব সহজে আসলে সোশ্যাল সার্ভিসের সাথে এখন যুক্ত হতে পারে, কারণ এখন অনেক অর্গানাইজেশন আছে। অনেকে যদি চায় আমাদের ভরসাস্থলেও যুক্ত হয়ে কাজ করতে, আমরা খুবই উৎসাহ দেই তাদেরকে যে ঠিক আছে যুক্ত হও, এবং আমরা তাদেরকে বিভিন্ন কাজ শিখাইও। কিন্তু আমিও চাবো যে সবাই যেন আমার জন্য দোয়া করে, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। সামনে আমার একটা ভবিষ্যৎ আছে, সেটার আমি বেচতেই চাবো আসলে।